অডিও কথনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করেছিলাম আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস ফুলচোর। উপন্যাসটির প্রথম দুটি পর্ব আমি আগেই আপলোড করেছি। প্রথম দুইটি পর্বের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির শেষ পর্ব। বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল। পুরুষেরা জন্মসূত্রেই বোকা, মেয়েরা তা তো নয়। আমি সাবধান হই। মামাকে সেদিনই বললাম আজ খিদিরপুরে মেজো মামার বাড়িতে যাব। মাকে খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু মামার মাথায় তো ঘোর প্যাচ নেই। বলল, তা আমার অফিস তো অফিস, তোকে বরং শঙ্কু গিয়ে রেখে আসুক। প্রস্তাব শুনে শঙ্কুদা আমার দিকে নিষ্পলক অদ্ভুত পাগলা দৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে থেকে বলল, ঠিক আছে, বিকেলে নিয়ে যাব। বলেই বেরিয়ে গেল। দুপুরে বেশ দেরিতে ফিরে এসেই বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আমি তৈরি ছিলাম, ভাত খেয়েই বেরিয়ে পড়লাম দুজনে। রাস্তায় পা দিয়েই শঙ্কুদা বলল, কাটু, আমাকে বিট্রে করবে না তো? তাহলে কিন্তু মরে যাব। বলতে নেই আমি বুদ্ধিমতী। ওর হাব ভাব দেখে মনে হচ্ছিল এখন যদি কোনো কড়া কথা বলি তাহলে একদম ক্ষেপে যাবে। তাই মুখে হাসি মাখিয়ে বললাম, তুমি এরকম করছো কেন বলো তো? আমি কি পালিয়ে যাচ্ছি? আমেরিকার ছেলেটাকে চিঠি লিখে দাও যে তুমি তাকে বিয়ে করবে না। আমার বুক তখন ধুকপুক করছে। বললাম, ওরকম করো না, তোমাকে ভীষণ অন্যরকম দেখাচ্ছে। পুরুষেরা বোকা বটে, কিন্তু কখনো সখনো ভারী বিপজ্জনকও, বিশেষ করে প্রেমে ট্রেমে পড়লে। সেটা বুঝলাম যখন আমাদের ট্যাক্সি খিদিরপুরে না গিয়ে বিচিত্র সব পথে চলতে লাগলো। শঙ্কুদা পাগলের মতো কখনো আমার হাত চেপে ধরে, কখনো কাঁধে হাত রেখে, কখনো গলা পেঁচিয়ে ধরে কেবল ভালোবাসার কথা বলে যেতে লাগলো। সেদিন শঙ্কুদার সব বাঁধ ভেঙে গেছে। কোনো আব্রু নেই, লুকোছাপা নেই, লজ্জা নেই, ভয় ভীতি নেই। বলে, বিশ্বাস করো, আমার মা বাবা কিচ্ছু মনে করবে না। আমি আলাদা বাসা করব। বিয়ে করেই দেখো। প্রথমে একটু সবাই হয়তো রাগটাগ করবে, কিন্তু দুদিন পরেই সব ঠিক হয়ে যাবে। কলকাতায় এরকম ভাই বোনে কত বিয়ে হয়, এটাই আজকাল ফ্যাশন। আমি আলাদা বাসা নেব, না হয় খুব দূরে বদলি হয়ে চলে যাব। শুনতে শুনতে আমার কান ঝালাপালা, মাথা চক্কর দিচ্ছে, লজ্জাও হচ্ছিল খুব। ট্যাক্সিতে অবশ্য শেষ হয়নি। ট্যাক্সিওয়ালা স্পষ্টই সব শুনছে। আমরা ময়দানে বসলাম, রেস্টুরেন্টেও খেলাম, রাস্তাতেও হাঁটলাম। বেলা পড়ে এলে বললাম, শঙ্কুদা, এবার আমাকে দিয়ে এসো। আমি না গেলে মা আর ভৈরব কাকা পুজোর বাজার করতে বেরোবে না। ওহ, পুজোর বাজার এখন রাখো তো, তার আগে আমাদের বিয়ের বাজার তো হোক। শঙ্কুদা সত্যিই নিউ মার্কেটে নিয়ে গিয়ে আমাকে একটা 150 টাকার শাড়ি কিনে দিল জোর করে। এত খারাপ লাগছিল কি বলবো। সন্ধে হয়ে এলো, তবু শঙ্কুদা আমাকে রেখে আসার নাম করে না, বরং বলল, চলো, একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, এক জায়গায় আমার বন্ধুরা আসবে। আমি তো ভয়ে কেঁপে উঠে বললাম, না না, চলো না, তারপর ঠিক রেখে আসবো। ডাক ছেড়ে তখন আমার কাঁদতে ইচ্ছে করছে। শঙ্কুদা যত পাগলামি করছে তত ওর ওপর বিতৃষ্ণা আসছে আমার। পারলে তখন ছুটতে পালাই, কিন্তু চারদিকেই তো বিপজ্জনক অচেনা কলকাতা। কোথায় যাব? ধর্মতলার কাছাকাছি একটা রেস্টুরেন্টে সত্যিই নিয়ে গেল আমাকে শঙ্কুদা। সেখানে 5-6 জন ছোকরা বসে আছে। শঙ্কুদা আমাকে তাদের সামনে হাজির করে বলল, এই আমার ভাবি ওয়াইফ। তারপরে একটু হেসে বলল, ভাবিও নয়, শুধু ওয়াইফ। আমার কান মুখ ঝাঁ ঝাঁ করছে এখন, রাগে দুঃখে ছিঁড়ে যাচ্ছে বুক। কিন্তু অত লোকের সামনে কি করব? হেসে বরং ম্যানেজ দেওয়ার চেষ্টা করলাম। কথা টথাও বলতে হলো। বন্ধুগুলো খারাপ নয়, তবে এক আধজন একটু মোটা ইঙ্গিত করছিল। আমি তাদের মুখের দিকে ভালো করে তাকাতেও পারছিলাম না। বুঝতে পারছি বন্ধুদের কাছে আমাদের নিজের বউ পরিচয় দিয়ে শঙ্কুদা আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, সাক্ষী রাখতে চাইছে, বেঁধে ফেলতে চাইছে। একবার পালাতে পারলে জীবনে আর কোনোদিন ওর ছায়া মাড়াবো না, মনে মনে তখন ঠিক করেছি। তাই দাঁতে দাঁত চেপে সব সহ্য করে যাচ্ছিলাম, জানি আর একটু পরেই মুক্তি পাব। কিন্তু খুব ভুল ভেবেছিলাম। আমি মাঝে মাঝে তাড়া দিচ্ছিলাম, তবু বন্ধুদের সঙ্গে অনেক রাত করে ফেলল শঙ্কুদা। রাত 9টা নাগাদ বন্ধুদের বিদায় দিয়ে শঙ্কুদা রাস্তায় নেমে বলল,
এত রাতে আর কোথায় যাবে কাটু? আমি চমকে উঠে বলি, তার মানে? এখন বাস ট্রামের অবস্থা খুব খারাপ, ট্যাক্সিও খিদিরপুর যেতে চাইবে না। তাহলে? শঙ্কুদা হেসে বলল, আমাদের বাড়িতে ফিরে যেতে পারো, কিন্তু সেটা হয়তো খারাপ দেখাবে। তুমি কি বলতে চাইছো? ভয় পেও না কাটু, আমি একটা খুব ভালো পথ ভেবে বের করেছি। আজকের রাতটা আমরা একটা হোটেলে কাটাবো। শুনে আতঙ্কে কেমন হাত পা ছেড়ে দিল আমার। বুক ঠেলে কান্না এলো। কোনো বাধা মানল না। সেই কান্না আমি রাস্তায় দাঁড়িয়ে মুখ ঢেকে কেঁদে ফেললাম। এসব তুমি কি বলছো? শঙ্কুদা অনেক সান্ত্বনা দিচ্ছিল, ক্ষমা চাইছিল। বলল, বুঝছো না কেন? কেউ টের পাবে না। বরং এত রাতে কোনো বাড়িতে গিয়ে উঠলেই সন্দেহ করবে বেশি। কোনো ভয় নেই। পুরুষরা যখন পাগল হয় তখন বোকামির মধ্যেও তাদের শয়তানি বুদ্ধি কাজ করে। আমার তখন পাগলের মতো এলোমেলো মাথা। তবু আমি বুঝতে পারলাম, আমি যে ওকে কাটাতে চাইছি তা ও বুঝতে পেরেছে। তাই আমাকে এঁটো করে রাখতে চায়, যাতে আমি বাধ্য হই মাথা নোয়াতে। কোথায় সেই হোটেলটা ছিল তা আমি আজও বলতে পারবো না, তবে কলকাতার মাঝামাঝি কোথাও। হোটেলটার নামও আমি লক্ষ্য করিনি। কিছুই লক্ষ্য করার মতো অবস্থা নয়। তবে মনে হচ্ছিল আগে থেকেই বন্দোবস্ত করা ছিল সব। দোতলার একটা ছোট ঘরে আমাকে নিয়ে তুলল শঙ্কুদা। সে ঘরে একটা মাত্র ডবল খাটের বিছানা। টেবিলে দুজনের খাবার দিয়ে গেল বেয়ারা কিছু না বলতেই। শঙ্কুদা আমার কাঁধে হাত রেখে বলল, ঘাবড়ে যেও না, এসব কেউই কিছু জানবে না, তুমি হাত মুখ ধুয়ে এসো। বিপদের অনুভূতির প্রথম প্রবল ভাবটা কেটে গেল তখন। বাথরুমে গিয়ে আমি অনেকক্ষণ ধরে স্নান করলাম। মাথা বসে এলো একটু, বুকে ঢিপঢিপানি কমে এলো। মানুষের মনে কত কি থাকে তার হিসেব নেই। সেই হোটেলের ঘরে আবার যখন ঢুকছিলাম তখন খুব খারাপ লাগলো না, বরং মনে হলো দোষ কি, কে জানবে। আমার জীবনটা বড় বাঁধা পথে চলছে, একটু এদিক ওদিক হোক না। এমনকি আমি তখন ভাতও খেতে পারলাম, হয়তো খাওয়ার পরে বিছানাতেও চলে যেতাম কিছু পরে। কিন্তু শঙ্কুদা যখন দরজার ছিটকিনি তুলে আমার দিকে তাকিয়ে হাসলো, তখন সমস্ত প্রস্তুতিটা কেটে গেল। ছেলেদের মুখে ওরকম কাঙালপনা, আমার এমন ঘেন্না হয়। শঙ্কুদা আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করতে এসে ধাক্কা খেয়ে পিছিয়ে গেল। কেন নয় কাটু, একটুখানি, একবার, কেউ জানবে না। তা হয় না, মেয়েরা ও জিনিস এত সহজে দিতে পারে না। প্লিজ কাটু, আজ থেকে তুমি তো আমার স্ত্রী। আমি চেয়ারে বসে রইলাম, বুকের ওপর হাত আড়াআড়ি রেখে দৃঢ়ভাবে। তারপর সারা রাত চলল অনুনয় বিনয়, পায়ে ধরা, মাথা কোটা, কান্না হাসি, আক্রমণ এবং প্রতিরোধ। একটা রাত যে কত লম্বা হতে পারে তার কোনো ধারণা ছিল না আমার। তবে একটা কথা আমি জানতাম, কোনো মেয়ে যদি ইচ্ছে না করে তবে 10টা পুরুষেরও সাধ্য নেই তাকে রেপ করে। মেয়েদের তেমনি ক্ষমতা প্রকৃতি দিয়ে রেখেছে। মেয়েরা যে ভোগের জিনিস তা কি ভগবানের মতো চালাক লোক জানেন না? ভৈরব কাকাও একবার দারোগা কাকার সঙ্গে তর্ক করতে গিয়ে বলেছিল, যেসব মেয়েদের উপর অত্যাচার হয় তারা হয় নিজের ইচ্ছেতেই বশ মানে, না হলে ভয়ে হাল ছেড়ে দেয়। কথাটা সঠিক। শঙ্কুদা রাজি করাতে না পেরে শেষ রাতে জোর খাটাতে লাগলো। সে এক বীভৎস লড়াই, কিন্তু সে লড়াই শেষ হওয়ার আগেই ভোর হয়ে গেল। আমার গায়ে কয়েকটা আঁচড় কামড়ের দাগ বসে গিয়েছিল শুধু, আর কিছু নয়। মা আর বড় মামা ব্যাপারটা জানতে পেরেছিল। যুক্তি করে খুব বুদ্ধির সঙ্গে তারা ঘটনাটা চেপে দেয়। বড় মামি আর মঞ্জুও নিশ্চয়ই টের পেয়েছিল, কেননা সেই রাতে শঙ্কুদা বাসায় ফেরেনি। কিন্তু কতখানি টের পেয়েছিল তা আমি জানি না, ওদের সঙ্গে আর দেখা হয়নি। অনেকক্ষণ কাঁদলে মনের ভার কমে যায়, কিন্তু আজ অনেকক্ষণ কেঁদেও কেন যে আমার মনটা তবুও ভার হয়ে রইল। এ শহরের স্কুল কলেজ গত কয়েকদিন ধরে বন্ধ। আশেপাশের নিচু জায়গায় বানে ভেসে যাওয়ায় বহু লোক উঠে এসেছে সেখানে। লঙ্গরখানা চালু হয়েছে। বৃষ্টির জন্য গত 7 দিন বাড়িতে আটকে আছি। বিকেলে রোদ ফুটলো, ভাবলাম যাই লিচুকে একটু দেখে আসি। লিচু আমাকে দেখে খুশি হলো না, মুখ গোমড়া করে রইল। ওর মা বলল, এসো এসো, বড়লোকের মেয়ে এসেছে আমাদের ঘর আলো করতে। কথাটা খোঁচা ছিল কিনা কে বলবে, তবে অত ভাববার সময় নেই। কেমন আছিস? লিচুকে জিজ্ঞেস করি। ভালো, খুব ভালো, বেঁচেই আছি, মরে যাইনি। আজ তোকে ভালো দেখাচ্ছে।
ভালো দেখাবে না কেন? ভালোই তো আছি। বাব্বা, অত মেজাজ করছিস কেন বলতো? কোথায় মেজাজ? আমাদের মেজাজ বলে কিছু থাকতে আছে নাকি? কমও তো দেখছি না। এ কথাতে হঠাৎ লিচু হু হু করে কেঁদে উঠল হাঁটুতে মুখ গুজে। আমি ওর পিঠে হাত রেখে বললাম, কাঁদছিস কেন? আজকাল ওসব ব্যাপার নিয়ে কেউ মাথা ঘামায় নাকি? লিচু জবাব দিল না। অনেকক্ষণ মুখ গুজে কেঁদে তারপর একটু শান্ত হয়ে মুখ তুলল। আস্তে করে বলল, আমি কাঁদছি হারমোনিয়ামটার জন্য। আবার হারমোনিয়াম? সেটার কি হলো? কর্ণবাবুর টাকা শোধ দেওয়ার জন্য এবার সেটা মা বেচে দিচ্ছে পশুপতি বাবুর কাছে। আমার তবে আর কি থাকলো বল? টাকা শোধ দেওয়ার তাড়া কি? সময় নে না, না হয় আমিই বলে দেবো খন কর্ণবাবুকে। ছি! লিচু জ্বলে উঠে বলল, কক্ষনো নয়। ওর কাছে আমরা একদিনও ঋণী থাকতে চাই না। পাগলা দাশুর ওপর তুই খুব রেগে গেছিস? ভেতরটা ফেটে যাচ্ছে। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো তক্ষুনি বাড়ি ফিরে গলায় দড়ি দিত। কলকাতার ছেলেরা যে এরকমই হয় তা অবশ্য জানতাম। তোর দেওর, তাই বেশি কিছু বলতে চাই না। দেওর তো কি? তুই হয়তো ভাববি দোষটা আমারই। মোটেই না। তবে তোর আর একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল। শুনেছি কর্ণর কলকাতায় একজন লাভার আছে। আছে? বলে লিচু চোখ কপালে তুলল। কি শয়তান! তুই যেটা ধরিস সেটাকেই বড় সিরিয়াস ভাবে ধরিস। আজকাল এসব ছোটখাটো ব্যাপার নিয়ে কেউ ভাবে নাকি? আমি তো তুই নই। কেন? আমি কিরকম? তোর সবই মানায়। আমার তো তোর মতো রূপ গুণ টাকা নেই যে একজনকে ছেড়ে দিলেও আরেকজন জুটবে। আমাদের সবকিছু হিসেব কষে করতে হয়। আমি বুঝি প্রায় একজনকে ছেড়ে আরেকজনকে ধরি? তা তো বলিনি। বললাম রূপ গুণ থাকলে ওরকম ধরা যায়। নিজের গায়ে টানিস না, রাগ করলি? একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, তোর কথা ভেবেই আমি কর্ণর সঙ্গে দেখা পর্যন্ত করেছি। কি বলল? বলল ওর লাভার খুব স্মার্ট, খুব সুন্দর। মুখখানা কালো হয়ে গেল লিচুর। বলল, তাহলে তো ভালোই। আমাকে কখনো অবশ্য লাভারের কথা বলেনি। তুই হয়তো জানতে চাসনি, কোনো ছেলের সঙ্গে আলাপ হলে ওটাই প্রথমে জেনে নিতে হয়। জেনে রাখলাম। তুই বুঝি তাই করিস? নিশ্চয়ই। তবে আমার ইন্টারেস্টটা একাডেমিক। তোর তো তা নয়। আবার একজনকে হাতের কাছে পেলেই হয়তো হুড়মুড়িয়ে প্রেমে পড়বি, তাই জানিয়ে দিলাম। লিচু থমথমে মুখে বলল, আমার জেনে দরকার নেই। যে ছেলেদের মাথা চিবিয়ে বেড়ায় তারই ওটা বেশি জানার দরকার। আমার মনের মধ্যে তখন থেকে কি যেন একটা ধিক ধিক করছে, কি যেন একটা মনে পড়ি পড়ি করছে। পড়ছে না। মনটাও ভীষণ ভার। কিছুতেই কাটাতে পারছি না। তাই কথা কাটাকাটি করতে ইচ্ছে করছিল না। তবু একটা মোলায়েম বিষ মাখানো গলায় বললাম, ছেলেরা কাউকে কাউকে মাথা চিবোতে দেয়, সুযোগ পেলে চিবোতে কেউ ছাড়ে না। সন্ধে হয়ে এসেছে, উঠবো উঠবো করছি। এমন সময় পাগলা দাশু বাইরে থেকে ডাকলো, লিচু। আমি টুক করে উঠে পড়লাম। ডাক শুনে লিচু এত চমকে উঠে শিহরিত হয়ে স্তম্ভিত মুখে বসে রইল যে আমার সরে পড়াটা লক্ষ্যই করল না। ওর মুখে ভয়, চোখে অবিশ্বাস, মুখে স্বপ্নের আস্তরণ। বেচারা। আমি উঠোনের দরজা দিয়ে পালিয়ে আসার সময় একবার উকি দিয়ে দেখলাম। কর্ণর চেহারাটা সত্যিই বেশ লম্বা চওড়া, পুরুষোচিত। কিন্তু সাজগোজ অত্যন্ত ক্যাবলার মতো, মুখে অন্যমনস্কতা। হঠাৎ মনের মধ্যে টিকটিকিটা খুব জোরে ডেকে উঠল। এমনকি দুলে উঠল হৃৎপিণ্ড। পায়ের নিচে মাটিও কেঁপে গেল যেন। আশ্চর্য! কর্ণমল্লিককে যে আমি আগেও কোথায় দেখেছি। এবার আমরা আবার শুনবো পাগলা দাশুর কথা। একদিনই মাত্র রোদ উঠেছিল কিছুক্ষণ। তারপর আবার ঘন ঘোর মেঘ করে এলো। গরাদের মতো বৃষ্টি ঘিরে ধরল আমাদের। এই যেন পৃথিবীর শেষ বৃষ্টিপাত। এত তেজ সেই বৃষ্টির যে মাটিতে পড়ে 3 হাত লাফিয়ে ওঠে জলের ছাট। বুঝি বা ফুটো করে দেয় মাটি। আমার ভয় হয়, বৃষ্টি থামলে বুঝি দেখব গোটা শহরটাই একটা চালনির মতো অজস্র ছ্যাদায় ভরে আছে। প্রথম বর্ষায় কিছু জায়গা ডুবেছিল। এই দ্বিতীয় বর্ষায় পাহাড়ি ঢল নেমে ভেসে যেতে লাগলো গা-গঞ্জ। শহরের আশেপাশে নিচু জায়গায় জল ঢুকছে। ট্রেন বন্ধ, সড়ক বন্ধ, এরোপ্লেন উঠছে না।
কখনো আমি লঙ্গরখানায় ধুন্ধুমার জ্বলন্ত উনুনে জাহাজের মতো বিশাল কড়াইয়ে খিচুড়িতে হান্ডা মারছি, ঘামে চুপচুপে শরীর। কখনো দলবল নিয়ে বাজার ঢুঁড়ে ব্যবসায়ীদের গদি থেকে চাল ডাল তুলে আনছি। কখনো পার্কে ময়দানে বাঁশ পুঁতে খাড়া করছি ত্রিপলের আশ্রয় শিবির। প্রতিদিন শহরের বাইরে ভেসে যাওয়া গাঁগঞ্জ থেকে যে হাজার হাজার লোক আসছে, তাদের মাথা গুনতি করে বেড়াচ্ছি। মিলিটারির এক বাঙালি ক্যাপ্টেনের সঙ্গে ভাব করে ডিফেন্সের নৌকায় চলে যাচ্ছি লোক উদ্ধার করতে। আমি কোথায় তা কাকা কাকিমা টের পায় না, এমনকি অফিসও টের পায় না। আমি নিজে পর্যন্ত টের পাই না। কখন খাচ্ছি, কখন ঘুমোচ্ছি, তার কোনো ঠিক ঠিকানা জানি না। মাঝে মাঝে টের পাচ্ছি গায়ের ভেজা জামা কাপড় গায়েই শুকিয়ে যাচ্ছে, চিমসে গন্ধ বেরোচ্ছে শরীর থেকে। দাড়ি যৌবনের রবি ঠাকুরকে ধরে ফেলেছে প্রায়। চুলে জট, গায়ে আঙুল দিয়ে একটু ঘষলেই পুরো মাটির স্তর উঠে আসে। গায়ে পায়ে অনেক ক্ষত ওষুধের অভাবে এমনিই শুকিয়ে আসছে। আমবাড়িতে একবার জলের তোড়ে নৌকা উল্টে ভেসে গেলাম। ফাঁসি দেওয়ায় অল্পের জন্য সাপের ছোবল থেকে বেঁচে যাই। ডামাডোলে আমার ঘড়িটা হারিয়ে গেছে, জুতো জোড়া ব্যবহারের অযোগ্য হওয়ায় ফেলে দিয়েছি। শার্টটা বদান্যতাবশে এক রিফিউজিকে দিয়ে দিলাম। এখন আছে শুধু গেঞ্জি, ছেঁড়া প্যান্ট, আর আছে আমি। গুরুং বস্তির অন্তত 100-2 লোক নিখোঁজ। মাইল 5 দূরে খরস্রোতা নদী বেয়ে গিয়ে গাছ থেকে আমরা জনাদশেক আধমরা মানুষকে উদ্ধার করলাম। তিস্তার জলের তোড়ে সম্পূর্ণ ডুবে যাওয়া এক দুর্গম শহরে ঢুকে লাশ আর জীবন্ত মানুষ বাঁচতে হিমশিম খেতে হলো। আমি কি করে এখনো বেঁচে আছি তাই আশ্চর্য লাগে খুব। কলকাতাতেও কি বৃষ্টি পড়ছে? কিরকম হয়েছে এখন কলকাতার অবস্থা? চোখ বুজে ভাবতে গিয়ে দেখি গোটা কলকাতাকেই উপড়ে নিয়ে কে যেন একটা উঁচু পাহাড়ের ঢলে যত্ন করে সাজিয়েছে। ভারী সুন্দর দেখাচ্ছে। বাচ্চাদের জন্য মস্ত লোহার ড্রামে খাবলে খাবলে গরম জলে গুঁড়ো দুধ গুলতে গুলতে আমি মস্ত একটা দীর্ঘশ্বাস ফেললাম। কলকাতাকে নিয়ে ভাববার এরপর কোনো মানেই হয় না, সময়ও নেই। রিলিফের কাজ করতে করতে কখন যে সবাই আমার ঘাড়ে সব দায়িত্ব চাপিয়ে দিয়েছে কে জানে। চেনা অচেনা ছেলে বুড়ো অফিসার পাবলিক হাজারটা লোক মুহুর্মুহ এসে এ কাজে সে কাজে পরামর্শ চাইছে। কর্ণদা, কর্ণবাবু, কর্ণ ভায়া, মল্লিক মশাই, মিস্টার মল্লিক। শুনতে শুনতে কান ঝালাপালা। সব কাজই আমার একার পক্ষে সম্ভব নয়, তবু একাই আমি যেন 10টা হয়ে উঠি এবং 10 থেকে ক্রমে 11টা 12টা ছাড়িয়ে 100-র দিকে এগোই। কে যেন এসে খবরটা দিল, কর্ণদা, আপনার অফিসের পিয়ন আপনাকে খুঁজতে এসেছে। অফিস? আমি লজ্জায় জিভ কাটি। এতদিনে অফিসের কথা একদম খেয়াল ছিল না। পিয়ন আমাকে দেখে চোখ কপালে তোলে। আপনি কি আমাদের জুনিয়র অফিসার কর্ণ মল্লিক? একদম পাল্টে গেছেন স্যার। আমি একটু হাসবার চেষ্টা করলাম মাত্র। পিয়ন আমাকে একটা চিঠি ধরিয়ে দিয়ে গেল। আজ ফ্লাড সিচুয়েশন নিয়ে অফিসারদের জরুরি মিটিং, বেলা 12টায়। আজকাল কোথাও বসে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলেই আমি গভীর ঘুমে তলিয়ে যাই। সেই ভয়ে এক মুহূর্তও আমি বসি না। কিন্তু জেলা অফিসারের ঘরের মিটিংয়ে গদিয়াটা চেয়ারে বসে ফ্লাড সিচুয়েশন সম্পর্কে তার কথা শুনতে শুনতে বারবার আমার চোখ চুম্বকের মতো সেঁটে যাচ্ছিল। জেলা অফিসার প্রথমে আমাকে চিনতেই পারেননি। তারপর বলেছেন, ইউ লুক ভেরি সিক। তারপর নাকে রুমাল চাপা দিয়ে বলছেন, ইউ স্টিঙ্ক। সবই সত্য, তবে আমার কি বা করার আছে? মিটিংয়ের শুরুতেই জেলা অফিসার বললেন, ফ্লাডের যে অবস্থা তাতে আমাদের ইমিডিয়েটলি রিলিফ ওয়ার্ক শুরু করতে হবে। আপনারা এক একজন এক একটা রিলিফ ওয়ার্কের চার্জ নেবেন। সরকারি অর্ডার, সব অফিসারকে রিলিফ ওয়ার্কে নামতে হবে। আমি হাই তোলায় জেলা অফিসার আমার দিকে কঠিন চোখে একবার তাকালেন। বললেন, ডোন্ট ইউ অ্যাগ্রি? ইয়েস স্যার। আমি ওপর নিচে মাথা নাড়লাম। বাড়ি যাওয়ার সময় পাইনি। ক্যাম্প থেকে একজন ভলান্টিয়ারের আধময়লা জামা চেয়ে পরে এসেছি। একজোড়া হাওয়াই চটি ধার দিয়েছে আরেকজন। আমাকে নিশ্চয়ই খুব বিশ্বস্ত অফিসারের মতো দেখাচ্ছে না। জেলা অফিসার সবাইকে কাজ ভাগ করে দিচ্ছিলেন। আমি অতি কষ্টে বারবার ঘুমিয়ে পড়তে পড়তেও জেগে থাকার চেষ্টা করছি। মিস্টার মল্লিক? ইয়েস স্যার। আপনি কিসের চার্জ নেবেন? আমি ঘুম কাতর গলায় বলি, আমি জীবনে কখনো রিলিফ ওয়ার্ক করিনি, আমার কোনো অভিজ্ঞতা নেই। হিমশীতল গলায় জেলা অফিসার বললেন, কথাটা সত্যি নয় মল্লিক।
আপনি গত কয়েকদিন অফিসের কাজ ফেলে রেখে বিস্তর রিলিফের কাজ করেছেন, কিন্তু তার একটাও সরকারি নীতিবিধি মেনে করেননি। একজন সরকারি অফিসারের দায়িত্ব যা হতে পারে তার একটাও পালন করেননি। ক্রমে তার গলা একটু একটু করে উঁচুতে উঠতে থাকে। উইদাউট ইকুইপড উইথ প্রপার ক্রেডেনশিয়ালস অ্যাজ আ পাবলিক সার্ভেন্ট আপনি ডিফেন্সের রিলিফ টিমের সঙ্গে বহু জায়গায় গেছেন, এবং সেটাও গেছেন উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল। আপনি সরকারি গোডাউন থেকে সমস্ত প্রোটোকল অগ্রাহ্য করে ফুড গ্রেন বের করে দিয়েছেন। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কমপ্লেন করেছেন। আপনি গান্ধী ময়দানে তাঁবু খাটাতে গিয়ে ত্রিপলের এক কোণার দড়ি গান্ধীর স্ট্যাচুর গলায় বেঁধেছিলেন। দেয়ার ইজ এ ভেরি সিরিয়াস চার্জ অ্যাগেনস্ট ইউ। আমার প্রশ্ন, এগুলো আপনি কেন করেছেন? পাবলিকের চোখে হিরো হওয়ার জন্য? আমি অতল ঘুম থেকে নিজেকে টেনে তুলে বলি, আমি ঠিক বুঝতে পারিনি স্যার। আপনি যখন রাইটার্স বিল্ডিংয়ে ছিলেন তখনও এই ধরনের কিছু কিছু কাজ করেছেন। আপনার সিআরএ তা উল্লেখ আছে। স্বয়ং মিনিস্টারও আপনার উপর খুশি নন। গত ইলেকশনে রিটার্নিং অফিসার হিসেবে আপনি একটা বুথ সিল হয়ে যাওয়ার পরও রিওপেন করেছিলেন। ব্যালটের বদলে লোককে নিজে সই করে সাদা কাগজ দিয়েছিলেন ব্যালট হিসেবে ব্যবহার করার জন্য। আপনি পরে রিপোর্টে বলেছিলেন ওই বুথ ওপেন করার আগেই সব ভোট জমা পড়ে যাওয়ায় আপনি ওই কাণ্ড করেন। সেটা হতেও পারে, কিন্তু কেউ কারচুপি করে যদি বুথ দখল করেই থাকে তার জন্য প্রপার প্রসিডিওর আছে। সাদা কাগজকে ব্যালট হিসেবে ব্যবহার করার নজির আপনি প্রথম সৃষ্টি করেছেন। সেখানেও পাবলিক আপনাকে ম্যান হ্যান্ডেল করায় আপনাকে প্রায় মাসখানেক হাসপাতালে থাকতে হয়েছিল। ইউ নো এভরিথিং অ্যাবাউট ইট। এ সবই সত্য। আমার কিছু বলার থাকে না আর। বসে বসে আমি এক বিকট চেহারার ঘুম রাক্ষসের সঙ্গে আমার দুর্বল লড়াই চালাতে থাকি। জেলা অফিসার হঠাৎ প্রশ্ন করলেন, আপনি কি পাগল? না স্যার, আমি দুর্বল গলায় বলি। আপনার মেডিকেল রিপোর্টও খুব ফেভারেবল নয় মিস্টার মল্লিক। হাসপাতালের ডাক্তারদের অভিমত হলো সেই বুথ নিয়ে গন্ডগোলের সময় আপনার ব্রেন ড্যামেজ হয়েছিল। যাকে এইসব নানা কারণে আপনাকে নর্থ বেঙ্গলে ট্রান্সফার করা হয়েছে। বোধহয় আপনিও সেটা জানেন। আমি চকিতে ঘুমিয়ে কয়েক সেকেন্ড একটা স্বপ্নও দেখে ফেলি। দেখতে পাই ফুলচোরের সঙ্গে আমি একটা জাহাজের ডেকে পাশাপাশি দাঁড়িয়ে আছি। চোখ খুলে আমি বলি, কিন্তু তারপরও আমি সরকারি কাজে আরো কয়েকবার পাবলিকের হাতে ঠ্যাঙানি খেয়েছি স্যার। তবে আমার ধারণা প্রত্যেকবারই আমাকে পিটিয়েছিল হয় কোনো পলিটিক্যাল পার্টির লোক, নয় সাদা পোশাকের পুলিশ, পাবলিক নয়। এনিওয়ে, আমার ব্রেন ড্যামেজের কথাটা আমি অস্বীকার করছি না। জেলা অফিসার ঘড়ি দেখছিলেন। বললেন, পুরো 1 মিনিট পর আপনি আমার কথার জবাব দিলেন। যাকগে, ইউ আর টায়ার্ড আই নো। আপনাকে রিলিফ ওয়ার্ক থেকে আমি ছেড়ে দিয়েছি। বাড়ি গিয়ে ঘুমন। আমি উঠতে যাচ্ছিলাম। জেলা অফিসার বললেন, শুনুন, আপনি ফ্লাডে এখানে যা করেছেন তার জন্য সরকারিভাবে আপনি হিরো তো ননই, বরং ইউ আর এ সিরিয়াস ডিফল্টার। তাই সরকারিভাবে আমি আপনাকে ধন্যবাদও দিচ্ছি না। কিন্তু কিন্তু আমি অবসন্নভাবে চেয়ে থাকি। জেলা অফিসারের থমথমে মুখে হাসির বজ্রপাত হলো। হো 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 করে হেসে বললেন, কিন্তু বেসরকারিভাবে আই রেদার লাইক ইউ। ফিরে এসে আবার লঙ্গরখানায় খিচুড়ির হাঁড়িতে হাতা মারতে থাকি। জীবনে আমার আর কি করার আছে বা ছিল তা আমার ঘুমে আর ক্লান্তিতে ভোম্বল হয়ে যাওয়া মাথায় কিছুতেই খেলে না। ভাবছি নিজের কনফিডেন্সিয়াল রিপোর্টটা চুরি করে একবার দেখতে হবে। কলকাতায় আমি আর কি কি কাণ্ড করেছিলাম তা জানা দরকার। জানলে যদি আবার কলকাতার কথা মনে পড়ে। কে একজন এসে জরুরি গলায় বলল, কর্ণবাবু, আপনার কাকা। ভালো করে কিছু বোঝার আগেই কাকা এসে আমার হাত থেকে হান্ডা কেড়ে নিয়ে বললেন, যথেষ্ট হয়েছে, এবার বাড়ি চল, চল শিগগির। বাড়ি ফিরে কি করেছি তা মনে নেই। এক মাতালের মতো গভীর ঘুমের কুয়ো আমাকে টেনে নিয়েছিল। কদিন পর ঘুম থেকে উঠলাম তা বলতে পারবো না, কিন্তু যখন উঠলাম তখন আমার সারা গায়ে 1000 রকমের ব্যথা। হাড়ের জোরে জোরে খিল ধরে আছে, কান ভোঁ ভোঁ করছে। একজন ডাক্তার আমাকে পরীক্ষা করছেন। কাকা চেয়ারে এবং কাকিমা আমার বিছানায় গম্ভীর মুখে বসা। আমি অবাক হয়ে বলি, আমার কি হয়েছে? ডাক্তার চিন্তিতভাবে তাকিয়ে বললেন, তেমন কিছু তো দেখছি না। কাকা গম্ভীর গলায় বললেন, খুবই আশ্চর্যের কথা। আমার তো মনে হয়েছিল ও আর বাঁচবেই না। চেহারাটা দেখুন, চেনা যায় ওকে? গার্লটাকে সবাই মিলে খাটিয়েই প্রায় মেরে ফেলেছিল। আমি যখন গিয়ে ওকে ধরে আনলাম তখন ওর কথা বলার ক্ষমতা পর্যন্ত নেই।
কাকিমা কথা বলছেন না, তবে আমার গায়ে হাত রেখে বসে আছেন চুপচাপ। ডাক্তার প্রেসক্রিপশন লিখতে লিখতে বললেন, এক্সোশন, এক্সট্রিম এক্সোশন, ফুল রেস্টে রাখবেন। আমি দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়ি। আমার সময়ের কোনো জ্ঞান থাকে না। ঘুম ও জাগরণের মধ্যে পার্থক্য লুপ্ত হয়ে যেতে থাকে। শুনছেন? বলুন। আপনি কেমন আছেন? ভালো। আপনাকে দেখতে এলাম। আপনি কি ভোরের পাখি? ভোর ছাড়া আসেন না তো। আমি ফুলচোর, আমার এইটাই সময়। আমি জানি আপনি আজকাল ফুল চুরি করতে আসেন না। আপনার বাগানে যে ফুলই নেই, শুধু কাদা আর জল। ফুল যখন নেই তখন কেন এলেন? বললাম যে আপনাকে দেখতে। আমার কি কোনো অসুখ করেছে? সে তো আপনারই ভালো জানার কথা। লোকে বলছে আপনি বন্যার সময় খুব খেটেছেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার দিকে চেয়ে থাকি। জানালার বাইরে কাক ভোরের আবছা অন্ধকারে ফুলচোর দাঁড়িয়ে। আজ গলায় কোনো ইয়ার্কির ভাব নেই। আমি বিছানায় উঠে বসি। বলি, সেটা কোনো ব্যাপার নয়। আমার অসুখ অন্য। সেটা কি? যে শহরে আমি জন্মেছি, বড় হয়েছি, কিছুতেই তার কথা মনে পড়ছে না। কি যে যন্ত্রণা! জানি, লিচুও আমাকে এরকম একটা কথা বলছিল। আপনার নাকি সায়ন্তনের কথাও মনে পড়ছে না। না, কি করি বলুন তো? ফুলচোর এবার একটু ফাজিল স্বরে বলল, সিনেমায় এরকম কত ঘটনা ঘটে। অ্যাক্সিডেন্টে স্মৃতি নষ্ট হয়ে যায়, ফের আরেকটা অ্যাক্সিডেন্টে স্মৃতি ফিরে আসে। ব্যাপারটা খুবই রোমান্টিক। ভয় পাচ্ছেন কেন? আমি মাথা নেড়ে বলি, এটা স্মৃতিভ্রংশ নয়। তবে কি? মানুষ কিছু জিনিস ভুলতে চায় বলেই ভুলে যায়। কিন্তু আমি কেন কলকাতার কথা ভুলতে চাইছি? ভুললেন আর কোথায়? ফুলচোর অন্ধকারেই একটু শব্দ করে হাসে। সেদিন তো নিজের ভালোবাসার মহিলাটির কথা অনেক বললেন। আমি অন্ধকারেই বসে বসে আপন মনে মাথা নাড়ি। বলি, কবে যেন? আজ না কাল? স্বপ্ন দেখছিলাম। আমি একটা লুপ্ত শহর আর একটা লাশ খুঁজতে বেরিয়েছি। দেখি যেখানে কলকাতা ছিল সেখানে মস্ত নিষ্ফলা মাঠ। একটা টিনের পাতে আলকাতরা দিয়ে কে যেন লিখে রেখেছে, হিয়ার লাইজ ক্যালকাটা। লাশটা কার? বোধহয় শান্তনীর। যাহ! আমি বললাম, সেই জন্যই আমি কিছুদিন কলকাতা থেকে ঘুরে আসতে চাই। ফুলচোর চুপ করে রইল। বহুক্ষণ বাদে বলল, যাবেন কি করে? এখনো যে ট্রেন চলছে না। প্লেন চলছে, আমাকে যেতেই হবে। আপনার শরীর তো এখনো দুর্বল। আপনি আমাকে নিয়ে খুব ভাবেন তো। কোনো জবাব এলো না। আধো ঘুমে আধো জাগরণে আমি টের পাই ফুলচোর এসেছিল, চলে গেছে। এবার আমরা আবার শুনবো কার্টুসোনার কথা। আমার সর্বনাশ চৌকাঠের ওপাশে এসে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে ঘরে ঢুকবে। বুকের মধ্যে অলক্ষণে টিকটিকি ডাকছে সব সময়, টিকটিক টিকটিক। আমার জন্ম এই শহরে। আমি এখানে রাজহাঁসের মতো অহংকারে মাথা উঁচু করে হাঁটি। রাজ্যের মেয়ে আমাকে হিংসে করে। আমার বড় সুখের বাঁধানো জীবন ছিল। সেই সব কিছু লণ্ডভণ্ড করতে কেন এলো পাগলা দাশু? শঙ্কুদার রেস্টুরেন্টের বন্ধুদের কারো মুখই আমি ভালো করে দেখিনি। এতদিনে কারো মুখই মনে থাকার কথা ছিল না। কিন্তু আশ্চর্য, এই একটা মুখ কি করে যেন খুব অস্পষ্ট জল ছাপের মতো থেকে গিয়েছিল মনের মধ্যে। লিচুদের বাড়িতে সেদিন পাগলা দাশু গেরুয়া পাঞ্জাবি পরে না গেলে হয়তোবা কোনো দিনই মনে পড়তো না। অমিতের সঙ্গে বিয়ে না হলেও আমার তেমন কিছু আসবে যাবে না। ওর সঙ্গে তো আমার ভাব ভালোবাসাই ছিল না। শুধু জানি লোকটার সঙ্গে আমার বিয়ে হবে। মনটাকে সেভাবে তৈরি করে রেখেছি। কিন্তু সেই মন ভেঙে আবার গড়ে নিতে কষ্ট হবে না তেমন। যেটা সবচেয়ে ভয়ের কথা, তা হলো শঙ্কুদার সঙ্গে আমার সেই ঘনিষ্ঠতা, যা আজ পর্যন্ত খুব কম লোকে জানে। বলতে গেলে দুজন, মা আর বড় মামা। বহুদিন বাদে শঙ্কুদার সঙ্গে সেই ঘটনাটার গা ঘিনঘিনে স্মৃতি, তার লজ্জা, তার ভয় নিয়ে ফিরে এলো। পরিষ্কার মনে পড়ছে টেবিলের বাঁ ধারে মুখোমুখি অন্যদিকে মুখ ফিরিয়ে বসেছিল পাগলা দাশু। কথা বলছিল খুব কম, তবে মাঝে মাঝে খুব বড় বড় চোখে চেয়ে দেখছিল আমাকে। যেন বিশ্বাস করতে পারছিল না ব্যাপারটা।
আর কিছু মনে নেই, শুধু ওইটুকুই। পাগলা দাশুরও তেমন করে মনে রাখার কথা নয় আমাকে, কিন্তু তবু কি করে যেন মনে রেখেছে ও। একটু আলো ছায়া রয়েছে এখনো, কিন্তু একদিন হঠাৎ মনে পড়বে হয়তো, তক্ষুনি লাফিয়ে উঠবে, বলবে আরে সেই মেয়েটা না। কি লজ্জা! বড় বেশি পাগল হয়েছিল শঙ্কুদা। রাতে হোটেলের ঘরে যখন আমাদের মরণপণ লড়াই চলছে, তখন একবার পাগলের মতো হেসে উঠে বলেছিল, আমার বন্ধুরা জানে যে তুমি আজ আমার সঙ্গে হোটেলে রাত কাটাবে। এই হোটেলের মালিকও ওদেরই একজন। সব জানাজানি হয়ে গেছে কাটু, এখন পিছিয়ে গিয়েও লাভ নেই। সেই কথাটা এতদিন গুরুতর হয়ে দেখা দেয়নি, আজ 20 বিছের হুল হয়ে ফিরে এলো। তার মানে পাগলা দাশুও সব জানে। জানে, কিন্তু মনে পড়ছে না। যতক্ষণ মনে না পড়ে ততক্ষণ আমার সর্বনাশ চৌকাঠের বাইরে দাঁড়িয়ে থাকবে। ইদানিং আমাদের সম্পর্কটা দাঁড়িয়েছে রক্তকরবের নন্দিনী আর রাজার মতো। আমি খুব ভোরে উঠে পড়ি, রাতে ঘুমই হয় না, সারা রাত বুকে টিকটিকির ডাক। ঘুমোই কি করে? প্রায় সন্তর্পণে গিয়ে মল্লিক বাড়ির জানালার ধারে দাঁড়াই। শুনছেন? পাগলা দাশুও জেগে থাকে, সঙ্গে সঙ্গে উঠে আসে জানালার ধারে, মুখে বিষণ্ণ হাসি, বলে ফুলচোর। ও হয়তো ভাবে আমি ওর প্রেমে পড়ে গেছি। ভাবুক, যা খুশি ভাবুক, শুধু যেন মনে না পড়ে আমাকে। আমি ওর মাথা আরো গুলিয়ে দেব। মেয়েরা তো পারেই ওইসব, আমি কিছু বেশিই পারি। একদিন মৃদু মোলায়েম স্বরে বলে ফেলি, চুরি করতে নয়, আমি আজকাল ধরা দিতে আসি। ঠাট্টা করছেন? কেন? আমি সবসময় কি শুধু ঠাট্টাই করি? আমার মন বলে কিছু নেই? ফাজিল মেয়েরা তো কতভাবে পুরুষকে নাচায়। আপনি আর নাচছেন কই? আমার কথা আলাদা, আমি আর স্বাভাবিক নই, কিছু মনে পড়ছে না। যতদিন না সব ঠিকঠাক মনে পড়ে ততদিন আমি আর স্বাভাবিক নই। মনে করতেই হবে এমন কোনো কথা নেই। খামোখা চেষ্টা করছেন কেন? ওতে মাথা আরো গুলিয়ে যায়। পাগলা দাশু ইদানিং বড় অস্থির। দু হাতে মাথার চুল খামচে ধরে বড় বড় আনমনা চোখে দূরের অন্ধকার পাহাড়ের দিকে চেয়ে থাকে। বলে মানুষ আসলে কিছুই ভোলে না, সব তার মস্তিষ্কের কোষে সাজানো থাকে থরে থরে, কিন্তু সব কথা সে মনে রাখতে চায় না। কিছু ঘটনাকে সে বাতিল করে দেয়, ভুলতে চায়, তাই ভুলে যায়। কিন্তু আমি কেন ভুলতে চাইছি? আমি কথাটা ঘুরিয়ে দেই, জিজ্ঞেস করি আপনি কলকাতায় কবে যাবেন? শিগগিরই যাব, অফিস ছুটি দিতে চাইছে না, যেদিন দেবে সেদিনই রওনা হব। সায়ন্তনী আপনাকে চিঠি দেয় না? দেয়, খুব ভালো চিঠি লেখে সায়ন্তনী। আপনাদের বিয়ে কবে? আসছে শীতে। আমি করুণ মুখ করে বলি, আপনি কলকাতায় গেলে এই জানালাটা আমার কাছে একদম ফাঁকা ফাঁকা লাগবে কদিন। পাগলা দাশু হাসে, বলে চিরকালের জন্যেও ফাঁকা লাগতে পারে। আমি কলকাতায় বদলি চেয়ে দরখাস্ত করেছি। শুনে আমার মনে খুশির জোয়ার এলো। জানালার গ্রিল প্রবলভাবে আঁকড়ে ধরে প্রায় চেঁচিয়ে বলে ফেলি, কবে? পাগলা দাশু একটু যেন অবাক হয় আমার উৎসাহ দেখে। বলে কে জানে, হয়তো হবেই না। ইনএফিসিয়েন্সি আর ডিসঅবিডিয়েন্সের জন্য আমাকে কলকাতা থেকে ট্রান্সফার করা হয়েছিল। ওরা আমাকে হয়তো ফেরত নেবে না। আমি নিভে যাই, বলি ও। খুশি হলেন না তো? আমি আবার কথা ঘোরানোর জন্য বলি, সায়ন্তনী আপনাকে চিঠিতে কি লেখে? কি আর লিখবে, আমরা প্রায় ছেলেবেলা থেকে দুজনে দুজনকে ভালোবাসি, তাই দুজনের মধ্যে নতুন কোনো কথা তো কিছু নেই। আমাকেও ভালো থাকতে লেখে, সাবধানে চলতে বলে, মন দিয়ে চাকরি করতে হুকুম দেয়। ঠিক প্রেমের চিঠি নয়, কিন্তু ভালো চিঠি। সায়ন্তনী আপনাকে কখনো সন্দেহ করে না? না, কেন করবে? আমি তো অবিশ্বাসের কিছু করিনি। বলেই হঠাৎ থমকে যায় পাগলা দাশু। সঙ্গে সঙ্গে বলে, না, করেছি, নিশ্চয়ই করেছি, নইলে আমি ভুলতে চাইছি কেন? আমিও অনেক কিছু ভুলে যেতে চাই, আপনার মতো যদি ভুলতে পারতাম। কি ভুলতে চান আপনি? ধরুন এই জানালাটা, এই বাগান, এই কয়েকটা ভোরবেলার কথা। সবচেয়ে বেশি ভুলতে চাই আপনাকে। ফাজিল, বলে মুখ ঘুরিয়ে নেয় পাগলা দাশু। আমি গম্ভীর স্বরে বলি, সত্যি বিশ্বাস করুন, এটা ইয়ার্কির কথা নয়, আমার সমস্যা অনেক জটিল।
লিচুর জন্য আপনার যে দরদ সেটুকুও কি আমার জন্য নেই? পাগলা দাশু কেমন যেন ভ্যাবলা হয়ে যায়, হাঁ করে খানিকক্ষণ চেয়ে থাকে অন্ধকারের দিকে, তারপর একটু হেসে বলে, লিচু আপনার মতো ফাজিল নয়। আমি অভিমানের সুরটা বজায় রেখে বলি, এ বাগানে সাপ আছে, পোকামাকড় আছে, এই অন্ধকার ভোরে সাপ খোপের ভয়কে তুচ্ছ করে শুধু ফাজলামির জন্য কেউ আসে? ইচ্ছে হয় বলি রাধা কি কৃষ্ণের কাছে ফাজলামি করতে যেত, কিন্তু সেটা বাড়াবাড়ি হয়ে যাবে বলে আর পাগলা দাশু সেটাকে আরো ফাজলামি ভাববে বলে চেপে যাই। পাগলা দাশু সাপের কথায় ভয় পেয়ে বলল, একটা টর্চ নিয়ে আসতে পারেন না? হো বাবা, তাহলে দরদও তো আছে দেখছি। আছে, বোধহয় আছে, কিন্তু আমি জানি আপনি অভিসারে মোটেই আসেন না ফুলচোর, আপনার অন্য কোনো মতলব আছে। কি করে বুঝলেন? আপনার মুখ অনেক কথা বলে, চোখ বলে না। আপনি আমাকে জ্বালাতে আসেন। আজও তাই আমাকে আপনার নামটা বলেননি। আমার নাম কৃষ্ণা। হতে পারে, নাও হতে পারে। বিশ্বাস হয় না আমাকে? না। কি করে বোঝাই বলুন তো? এসব বোঝাতে হয় না ফুলচোর, আপনা থেকেই বোঝা যায়। ভোর হয়ে আসে, আমি পালিয়ে আসি। খেলাটা খুবই বিপজ্জনক। এই মফস্বল শহরে একবার যদি পাগলা দাশুর সঙ্গে আমার জানালার আড্ডার কথা লোকে জেনে যায়, তবে সারা শহরে ঢিঢি পড়ে যাবে। হে তো কলকাতা নয় যে কেউ কারো খবর রাখে না। তবু আমি ঝুঁকিটা নেই বড় আরেক সর্বনাশ ঠেকাতে। মা একদিন জিজ্ঞেসই করল, সকালে আজকাল গলা সারতে বসিস না? ইচ্ছে করে না। কত দামি হারমোনিয়ামটা কেনালি, কালীবাবু গুচ্ছের টাকা নিলেন, তবলচিকে দিতে হচ্ছে। এ তোর কেমন ওড়নচণ্ডী স্বভাব? ভালো লাগে না, কি করব? তাহলে রোজ ভোরবেলায় উঠে কি করিস? মাঝে মাঝে বেড়াতে যাই। মা মুখের দিকে তাকিয়ে আর কিছু বলে না। আমি আবার একদিন পাগলা দাশুর জানালায় হানা দিয়ে বলি, আপনি কলকাতার কোথায় থাকেন? গ্রে স্ট্রিট। সেটা কোথায়? উত্তর কলকাতায়। কেন, গ্রে স্ট্রিট চেনেন না? বিখ্যাত জায়গা। আমি এবার সন্তর্পণে একটা টোপ ফেলি, বলে আমি কখনো কলকাতায় যাইনি। জাননি? বলে খুব চিন্তিত হয়ে পড়ে লোকটা। বেশ কিছুক্ষণ বাদে বলে, তাহলে আগে আমি আপনাকে কোথায় দেখেছি? কলকাতায় নয়, তবে কোথায়? আপনি আমাকে আগে কখনো দেখেননি। পাগলা দাশু মাথা নাড়ে। দেখেছি, ভীষণ চেনা মুখ। ভেবেছিলাম কলকাতায় গেলেই আপনাকে আমার ঠিক মনে পড়ে যাবে। তা নয় তাহলে? না, আমি কলকাতায় যাইনি। যেতে খুব ইচ্ছে করে। বলতে বলতেও টের পাই আমার বুকের ভেতরটা ভীষণ ঢিপ ঢিপ করছে। কলকাতায় গেলে মনে পড়বে? তাহলে আমার সর্বনাশও যে চৌকাট ডিঙোবে। পাগলা দাশু বলে, কখনো কলকাতায় যাননি? সত্যি? না। আমি গম্ভীর মুখে বলি, আপনি কবে যাচ্ছেন? ছুটি পেলেই। পাননি এখনো? না, দিচ্ছে না। বন্যার সময় আমি বিনা নোটিসে কামাই করায় খুব গন্ডগোল চলছে। তাহলে? যেতে পারছি না, কিন্তু যাওয়াটাও দরকার। একদিন দুপুরে ম্লানমুখী লিচু এসে বলল, আমাদের হারমোনিয়ামটা আজ পশুপতিবাবু নিয়ে গেল, মাত্র ৭৫ টাকায়। বলে আমার নির্জন ঘরের বিছানায় বসে আঁচলে মুখ ঢেকে কাঁদতে লাগলো। বড় কষ্ট হলো বুকের মধ্যে। পুরনো ভাঙা একটা হারমোনিয়াম, তা নিয়েই ওর কত স্বাদ আহ্লাদ। পিঠে হাত বুলিয়ে দিয়ে বললাম, কাঁদছিস কেন? আমার নতুন স্কেল চেঞ্জারটা পড়েই থাকে, তুই যখন খুশি এসে গান গাস। একটু কেঁদে ও চোখ মুছে বলল, সে কি হয়? কেন হয় না? এ বাড়িতে তোর কোনো ভাসুর থাকে? তা নয় রে, নিজের হাতের কাছে একটা জিনিস থাকা, ভাঙা হোক পুরনো হোক, সেটা তবু আমাদের নিজস্ব ছিল। মাসিমাই বা কেন হারমোনিয়ামটা বিক্রি করেই ছাড়লেন? এটা অন্যায়, আমি রাগ করে বলি। লিচু বলে, কর্ণবাবু হারমোনিয়ামটা কেনায় আমাদের বদনাম হয়েছিল, সেই থেকে ওটার ওপর মায়ের রাগ। তাছাড়া টাকাটাও শোধ দিতে হবে। লিচুর সমস্যা আমি কোনোদিনই ঠিক বুঝতে পারবো না। ওর একরকম আর আমার আরেক রকম লড়াই। পরদিন ভোরবেলা আমি গিয়ে পাগলা দাশুর জানালায় হানা দিই। শুনেছেন, লিচুদের হারমোনিয়ামটা বিক্রি হয়ে গেল? শুনেছি। আমি শ্বাস ফেলে বললাম, মাত্র ৭৫ টাকায়। আপনি কত ঠকে গিয়েছিলেন একবার ভেবে দেখুন। পাগলা দাশু খুব অপ্রতিভ হেসে বললেন, তা বটে,
তবে দ্বিতীয়বার দামটা আরো বেশি পড়ে গেল আমার। তার মানে? ঘটনাটা ভারী মজার। কাল রাতে পশুপতি এসে হঠাৎ বলল, বলেছিলাম কি না ৭৫ টাকাতেই দেবে। আমি অবাক হয়ে বললাম, কি? পশুপতি বলল, সেই যে লিচুদের হারমোনিয়ামটা। আপনি তো না হক ২০০ টাকা দিয়েই বাজারটা খারাপ করে দিয়েছিলেন। সেই হারমোনিয়ামটা আজ আমি ৭৫ টাকায় রফা করে নিয়ে নিলাম। শুনে মনটা ভারী খারাপ হয়ে গেল। লিচুরা হারমোনিয়ামটাকে বড় ভালোবাসে। তাই আমি তখন পশুপতিকে বললাম, হারমোনিয়ামটা আমি আবার কিনতে চাই। শুনে পশুপতি আকাশ থেকে পড়ে বলল, আবার? আমি বললাম, হ্যাঁ আবার। তখন পশুপতি মাথা চুলকে বলল, আপনার তো দেখছি হারমোনিয়ামটার জন্য বিস্তর খরচা পড়ে যাচ্ছে। আমি দর জিজ্ঞেস করায় পশুপতি খুব দুঃখের সঙ্গে বলল, আপনি কিনবেন জানলে কেনা দামটা আপনাকে বলতাম না। তা কি আর করা যাবে, ওই ২০০ই দেবেন, যা ওদের দিয়েছিলেন। আমি অবাক হয়ে বলি, আবার কিনলেন? হ্যাঁ, আবার কিনলাম। কিন্তু লিচুরা কিছুতেই ওই হারমোনিয়াম আপনার কাছ থেকে নেবে না। জানি, তাই পশুপতিকে সেই ভার দিয়েছি। সে হারমোনিয়ামটা ওদের বাসায় দিয়ে বলে আসবে যে ওদের বাড়িতে জায়গা হচ্ছে না, জায়গা হলে হারমোনিয়ামটা নিয়ে যাবে। আমি খুশি হতে পারলাম না কেন কে জানে। হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে এলো, লিচুকে আপনি খুব ভালোবাসেন? বাসলে কি আপনার হিংসে হবে? জানি না, আমি থমথমে মুখে বলি। খুব হাসে পাগলা দাশু। বলে, খুব ভালো পার্ট করছেন আপনি, একদম আসলের মতো। ভীষণ হিংসুটে দেখাচ্ছে আপনাকে। জবাব না দিয়ে চলে আসি। বুকের মধ্যে বারবার আক্রোশে হুল বিধিয়ে দিচ্ছে একটা কাকড়া বিছে। এমন জ্বালা। পাগলা দাশু পিছন থেকে বলল, শুনুন, আমার ৭ দিনের ছুটি মঞ্জুর হয়েছে, কাল কলকাতায় যাচ্ছি। ফটকের কাছ বরাবর এসে পড়েছিলাম। হঠাৎ এই বজ্রাঘাতে থমকে দাঁড়াই। তারপর পাথর বাঁধা ২ পা ঠেলে ঠেলে ফিরে আসি নিজের ঘরে। কাঁদতে বড় সুখ, তাই বালিশে মুখ গুজে ভিতরকার পাগলা ঝোরা খুলে দেই। এবার আমরা আবার শুনবো পাগলা দাশুর কথা। মেঘ ফুঁড়ে প্লেন নামছে। পায়ের নিচে বিশাল সেই শহর। এত উঁচু থেকেও তার বুঝি শেষ দেখা যায় না। আমি স্বপ্নাচ্ছন্নের মতো চেয়ে থাকি। ক্রমে শহরটা ছুটে চলে আসে আমাকে লক্ষ্য করে। তারপর আর দেখা যায় না তাকে। খানিক বড় ঘাসের মাঠ জানালার বাইরে উল্টো দিকে ছুটে যায়। ঝম করে দমদম এয়ারপোর্টের কনক্রিটে পা রাখলো প্লেন। হু হু করে কলকাতা ঢুকে যাচ্ছে আমার মধ্যে। অত্যন্ত দ্রুত আমার মগজের মধ্যে জায়গা করে নিচ্ছে। আমার প্রায় দম বন্ধ হয়ে আসার জোগাড়। মনে পড়ে গেল, সব মনে পড়ে গেল। ভারী লজ্জা করছিল কলকাতার মুখোমুখি হতে। ভুলে গিয়ে অপরাধী হয়ে আছি। আড়ষ্ট লাগছে একটু, দীর্ঘ প্রবাসের পর ফেরার মতো। সায়ন! ডাক শুনে শ্যামলা রোগা ছোটখাটো মেয়েটা পা থেকে মাথা পর্যন্ত একটা নিয়ন আলোর মতো জ্বলে উঠল না তো? তবে স্বাভাবিক খুশিই দেখালো ওকে। বলল, তুমি? কত ভাবছিলাম তোমার কথা। কই, চিঠিতে আসবে বলে তো লেখনি। হঠাৎ এলাম। কেমন ছিলে, কেমন জায়গা? সে অনেক কথা সায়ন, চলো কলকাতাটা ঘুরে দেখি। ঠিক আগের মতো আমরা ট্রামে বাসে উঠে উঠে চলে যাই এখানে সেখানে। ময়দানে, পার্কে, গঙ্গার ধারে, রেস্টুরেন্টে, থিয়েটারে, সিনেমায়। কথা ফুরোতেই চায় না। রাতে বিছানায় শুয়ে মনে পড়ে, এই কথাটা ওকে বলা হলো না, কাল বলবো। পরদিন নতুন কথা মনে পড়ে। আমাদের পুরনো ভাড়াটে বাড়িটার সে শ্যাওলা ধরা কলতলার আষ্টে গন্ধ বুক ভরে নেই। মায়ের আঁচলের গন্ধ নিয়ে রাখি। রাত জেগে আড্ডা দেই ভাই বোনদের সঙ্গে। ৪ দিনের দিন কাক ভরে জানলা দিয়ে সেই স্বর এলো, শুনছেন? ফুলচোর? আমি মৃদু হেসে মুখ তুলি। যাক, চিনতে পারলেন? পারবো না কেন? চোখের আড়াল হলেই তো আপনি মানুষকে ভুলে যান। তবে এখন এই কলকাতায় কি করে মনে পড়লো আমাকে? কি জানি, হয়তো আপনাকে ভুলতে চাই না। কলকাতা কি ফিরে এলো আপনার মনে? হ্যাঁ। সায়ন্তনী? সেও। তাহলে আমি বরং যাই। শুনুন। কি? আমার আরেকটা কথাও মনে পড়ছে যে। কি কথা? আপনাকে আমি আগে কোথায় দেখেছি। পলকে মিলিয়ে গেল ফুলচোর।
ঘুম ভেঙে আমি হঠাৎ টান টান হয়ে বিছানায় উঠে বসি। মাথায় ঘুমানো কোনো বন্ধ ঘর থেকে ফুলচোরের জলজ্যান্ত স্মৃতি বেরিয়ে এসেছে। বেশি দিনের কথা তো নয়, মাত্র বছর খানেক। পরদিনই শঙ্কুর সঙ্গে দেখা করি। সব শুনে শঙ্কু খুব অপরাধী হাসি হেসে বলে, সেই সময়টায় মাথা ঠিক ছিল না। তোকে বলেই বলছি, ওই শহরে যখন আছিস তখন সবই তো জানতে পারবি। কাটু আমার আপন পিসতুতো বোন। কাটু? আমি ছ্যাঁকা খেয়ে চমকে উঠি। লিচুর মুখে কাটুর কথা শুনেছি না? অমিতদার ভাবি বউ। শঙ্কু বিষণ্ণ গলায় বলে, দোষটা আমারই, ও রাজি ছিল না। তোরা হোটেলে রাত কাটিয়েছিলি না সেদিন? কাটিয়েছিলাম, কিন্তু কাটু নরম হয়নি। হলে আজ আমাদের ফ্যামিলিতে একটা বিরাট গন্ডগোল হয়ে যেত। প্লিজ, এ ব্যাপারটা কাউকে বলিস না। আমি মাথা নাড়লাম, বলবো না। সায়ন, আমাকে তোমার একটা ফটো দেবে, আমি নিয়ে যাব। ফটো? সায়ন্তনী একটু অবাক হয়ে বলে, ফটো তো নেই, তোলানো হয়নি। আমার যে দরকার। সায়ন হাসে, তুমি এমন নতুন প্রেমিকের মতো করছো। ফটো চাই তো আগে বলনি কেন? তাহলে তুলিয়ে রাখতাম। আমি ওর হাত ধরে টেনে নিতে নিতে বলি, চলো আজই দুজনে ছবি তুলিয়ে রাখি। সায়ন্তনী বাধা দেয় না, তবে বলে, আজ ফটো তোলালে কি কাল দিতে পারবে? তুমি তো কালই চলে যাচ্ছ। আমি ওর কথায় কান দেই না। স্টুডিও ক্যামেরার সামনে দাঁড়িয়ে সায়ন্তনী আমার কানে কানে বলল, আমার ছবি ভালো ওঠে না। ভালোর দরকার নেই। কেন চাইছো ছবি? শীতকালেই তো বিয়ে, আর কটা মাস। হোক সায়ন, এই কটা মাসই তো হয়তো বিপজ্জনক। কিসের বিপদ? ফটোগ্রাফার দৃঢ় স্বরে বলল, কথা বলবেন না, আর একটু ক্লোজ হয়ে দাঁড়ান দুজনে। আর একটু, নড়বেন না, রেডি। সায়ন্তনী খুব করে হেসে ফেলে। ক্যামেরার একটা প্লেট নষ্ট হয়, ফটোগ্রাফার রেগে যায়, আবার তোলে। বেরিয়ে এসে সায়ন্তনী বলে, বাবা, ক্যামেরার সামনে দাঁড়ালে যা বুক ঢিপঢিপ করে। কেন বুক ঢিপঢিপ করে সায়ন? কি জানি বাবা, মনে হয় এক চোখা যন্ত্রটা আমার কি না কি জানি দেখে নিচ্ছে। কি দেখবে? ক্যামেরাকে আমরা যা দেখাই তাই দেখে, তার বেশি দেখার সাধ্যই নেই ওর। তবু ভয় করে। মানুষের চোখ ক্যামেরার চেয়ে অনেক বেশি দেখতে পারে, মানুষের চোখকে ভয় পাও না? তোমার সব উদ্ভট প্রশ্ন। জানি না, যাও। শোনো, তুমি কেন বললে এই কটা মাসই বিপজ্জনক? হো, এমনি। তা নয়, তুমি কিছু মেন করেছিলে। আমি ওর হাত ধরে মৃদুভাবে চেপে রাখি মুঠোয়। বলে, আমার সবকিছুই কেন অন্যরকম বলো তো? কিরকম? অন্যরকম। আমার জানালা দিয়ে পাহাড় দেখা যায়। সে ভীষণ উঁচু পাহাড়, অদ্ভুত তার রং, যেখানে ভয়ঙ্কর জোরে বৃষ্টি নামে। গাছপালা ভীষণ ঝাঁঝালো। সায়ন্তনী সামান্য রুক্ষ স্বরে বলে, ও জায়গাটা তো আর রূপকথার দেশ নয়, ওরকম ভাবে বলছো কেন? তা ঠিক, তবু আমার যেন কিরকম হয়। কি হয় বলবে? আমার কিছুতেই কলকাতার কথা মনে পড়ে না, তোমার কথাও না। তাই ফটো তুলে নিলে? হ্যাঁ। সায়ন্তনী ম্লান মুখে হেসে বলল, জানালা দিয়ে পাহাড় ছাড়া আর কিছু দেখা যায় না তো? আর কি? কোনো মহিলাকে? যাহ, কি যে বলো! লোকে এমনি এমনি তো ভুলে যায় না, পাহাড়, প্রকৃতি, বৃষ্টি এগুলো কি ভুলে যাওয়ার কারণ হতে পারে? না, তা হয়তো নয়। তবে কি? আমি ক্লিষ্ট হেসে বলি, বোধহয় মাথায় সে চোট হওয়ার পর থেকে আমার ব্রেনটা একটু ডিফেক্টিভ হয়ে আছে সায়ন। সায়ন্তনী ভ্রু কোঁচকায়, বলে, তোমার ব্রেন খারাপ হলে আমি সবচেয়ে আগে টের পেতাম। তোমার মাথায় কোনো দিন কোনো গোলমাল হয়নি। তবে ভুলে যাচ্ছি কেন? একদিন তুমিই তা বলতে পারবে। তুমি পারো না? না। সায়ন্তনী মাথা নাড়ে। আমি তোমার কি বা জানি বলো? ওখানে গিয়ে তোমার কি হলো তা এত দূর থেকে কি করে বলবো? তবে মনে হচ্ছে তুমি ফিরে গিয়ে আমাকে আবার ভুলে যাবে। না না, বলে আমি ওর হাত চেপে ধরি। তারপর শিথিল অবশ গলায় বলি, আমি তো ভুলতে চাই না। বলেই মনে হয় মিথ্যে বললাম নাকি। পরদিন আমি দার্জিলিং মেল ধরি, সঙ্গে সদ্য তোলা সায়ন্তনের ছবি। বারবার নিজেকে আমি বোঝাই, ভুলবো না, এবার ভুলবই না। বাঙ্কে শুয়ে কখন ঘুমিয়ে পড়েছি,
রাত ভেদ করে ট্রেন চলেছে। ভোর হবে এক আশ্চর্য সুন্দর অরণ্যে ঘেরা পাহাড়ি উপত্যকায়। শরৎকাল আসছে, ছেঁড়া মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশ উপুড় করে দেবে তার রোদ। সে ভারী সুন্দর জায়গা। আমি সেখানে যাচ্ছি। কে যেন গায়ে মৃদু ঠেলা দিয়ে ডাকলো, শুনছেন? হুম। আপনার জলের ফ্লাস্কটা একটু নেব? আমাদেরটা জল নেই। নিন না, ওই তো রয়েছে। বলে আমি আবার ঘুমিয়ে পড়তে থাকি। ঘুম চোখে অস্পষ্ট দেখতে পাই আমার ফ্লাস্ক খুলে নিচের সিটে একটা বাচ্চা ছেলেকে চুকচুক করে জল খাওয়াচ্ছে তার মা, আর তার বাবা মুগ্ধ চোখে দৃশ্যটা দেখছে। আহা, দৃশ্যটা বড়ই সুন্দর। দেখতে দেখতে আমি ঘুমে ঢলে পড়ি। কাল আমি আবার সেই মহান পাহাড়ের দৃশ্য দেখতে পাবো। অন্ধকারে হঠাৎ জাহাজের মতো ভেসে ওঠে ভোরের পাহাড়, ব্রোঞ্জের রং ধরে। ব্রোঞ্জ ক্রমে শোনা হয়। কাক ভোরে ফুলচোর আসবে ঠিক, ডাকবে, শুনছেন? আপনার ঘড়িটা, ও মশাই। আমি ঘুমের টিকিট আঁটা চোখ খুলে বলি, ঘড়িটা দিয়ে দিন। আমার বাঁ হাতের ঘড়িটা খুলে লোকটার হাতে দিয়ে দিই। চোখ বুজেই দেখি পাহাড়ের গায়ে সেই পাথরটায় বসে আছি। ঘন্টা নাড়া একটা পাখি ডাকছে, জোরার শব্দ। পেটে একটা খোঁচা লাগে। কোকিয়ে উঠে আবার চোখ মেলি। প্রবল হাহাকারের শব্দ তুলে উন্মত্ত ট্রেন ছুটছে। প্রচণ্ড তার দুলুনি। মুখের সামনে আরেকটা কাঠখোট্টা মুখ ঝুঁকে আছে। আপনার মানিব্যাগটা? হিপ পকেট থেকে মানিব্যাগটা ঘুমন্ত হাতে বের করে দিয়ে দিই। তারপর ঘুমে তলিয়ে যায় আবার। ঘুমের মধ্যে লিচুদের হারমোনিয়ামটা প্যাপো করে বাজতে থাকে। বারবার বাজে, বেজে বেজে বলে, সখী ভালোবাসা কারে কয়, সে কি শুধুই যাতনাময়। কে যেন একটা লোক বিকট শব্দে চেঁচিয়ে বলছে, শব্দ করলে জানে মেরে দেব। চুপ শালা, জানে মেরে দেব। কেউ শব্দ করবে না, জান নিয়ে নেব। ফের আমাকে কে যেন ধাক্কা দেয়। আর কি আছে হোমশাই, আর কি আছে? কে যেন কাকে একটা ঘুষি বা লাথি মারলো পাশের কিউবিকলে। বাবারে বলে কোকিয়ে উঠে একটা লোক পড়ে যায়। তারপর ভয়ে বীভৎস রকমের বিকৃত গলায় বলে, মেরো না, মেরো না, দিচ্ছি। আর একটা শব্দ করলে মাল ভরে দেব। চুপ শুয়োরের বাচ্চা। একটা হাত আমার কোমর, পকেট, জামার নিচে হাতড়াচ্ছে। আমি চোখ মেলে চাইতেই মুখের সামনেকার হলুদ আলোটা কটকট করে চোখে লাগলো। কি চাই? আমি কাঠখোট্টা মুখটার দিকে তাকিয়ে বললাম, আর কি আছে? আমি চোখ বুজে বলি, কিছু নেই। হয়তো আবার ঘুমের ঝোঁক এসেছিল। আবার কে যেন ডাকলো, শুনছেন? ফুলচোর? আমি মাথা তুলে শিয়রের জানালাটা দেখতে চেষ্টা করি। শুনছেন? খুব চাপা জরুরি গলায় আমাকে ডাকছে কেউ। নিচের সিটে একটা বাচ্চা কেঁদে উঠল। শুনুন না, শুনছেন না কেন? বলতে বলতে কেঁদে উঠেন একজন মহিলা। আমি চোখ চাই। কি হয়েছে? সেই বাচ্চার মা মুখ তুলে চেয়ে আছে আমার দিকে। মুখে আতঙ্ক, চোখে জল। ওরা আমার স্বামীকে ধরে নিয়ে গেল বাথরুমের দিকে। কি হবে? কারা? আমি বিরক্তির গলায় বলি, ডাকাতরা। এতক্ষণ ধরে কি কাণ্ড করলো আপনি টের পাননি? প্লিজ, কেউ কিছু বলছে না ওদের। শুনতে শুনতেই আমি নেমে পড়তে থাকি বাঁক থেকে। আপনার স্বামীকে ধরে নিয়ে গেল কেন? বাচ্চার হাত থেকে বালা নিতে চেয়েছিল। আমার হাজবেন্ড নিতে দিচ্ছিল না। ওই শুনুন। বাথরুমের দিক থেকে একটা কান ফাটানো আওয়াজ আসে। বোধহয় চড়ের আওয়াজ। কামরার সব লোক চোখ চেয়ে স্ট্যাচুর মতো বসে আছে, নড়ছে না। আমি বরাবর দেখেছি, আমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমার শরীর তার কাজে নেমে পড়ে। এই দুইয়ের মধ্যে বোধহয় একটা যোগাযোগের অভাব আছে। বাথরুমের গলিতে অল্প আলোয় একটা লোককে গাড়ির দেয়াল ঠেসে ধরে আছে 4 মাস্তান, হাতে ছোড়া রিভলভারও। একবার দুবার মার খাওয়ার পর আর মারের ভয় থাকে না। আমার ভয় অবশ্য প্রথম থেকেই ছিল না। আমি বহুবার মার খেয়েছি। আমার মাথার একটা অংশ বোধহয় আজও ফাঁকা। আমি কিছু ভাবি না, পিছন থেকে চুল ধরে দুটো লোককে সরিয়ে দেই হ্যাঁচকা টান মেরে। রিভলভারওয়ালা ফিরে দাঁড়াতে না দাঁড়াতেই আমার লাথি জমে যায় তার পেটে। কমিক্সের বীরপুরুষরা একাই কত লোককে ঘায়াল করে দেয়। জেমস বন্ড আরো কত বিপজ্জনক ঘটনায় জড়িয়ে পড়ে বেরিয়ে আসতে পারে। সিনেমার হিরোরা অবিরল ক্লান্তিহীন মারপিট করে যেতে পারে। হায়, আমি তাদের মতো নই। তবু প্রথম ঝটকায় ভারী চমৎকার কাজ হয়ে যায়। একটা লোক বসে কোঁকাচ্ছে, বাকি 3টে ভ্যাবাচ্যাকা। কিন্তু সেটা পলকের জন্য মাত্র।
আমি আরেকবার হাত তুলেছিলাম, সে হাত কোথাও পৌঁছয় না। একজন চাপা ভয়ঙ্কর গলায় বলল, ছেড়ে দে, আমি দেখছি। পিঠের দিকে একটা ধাক্কা খাই, একবার, দুবার। ধাক্কাগুলো সাধারণ নয়, কেমন যেন অদ্ভুত ধরনের। পেটটা গুলিয়ে ওঠে, মাথাটা চক্কর মারতে থাকে। কে যেন বলল, আরেকটু ওপরে আরেকবার চালা। চালালো। তৃতীয়বার ছড়াৎ করে খানিকটা রক্ত ছিটকে আসে সামনের দিকে। আমি মুখ তুলি। দেয়ালে ঠেস দেওয়া বাচ্চার বাবা আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। আমি তাকেই জিজ্ঞেস করি, কি হয়েছে আমার? লোকটা হতভম্বের মতো মাথা নেড়ে জানালো, না। আমি অবাক হই। কিছু হয়নি? তবে আমার দুটো হাতের আঙুল কেন কুঁকড়ে আসে? কেন উঠতে পারছি না? পায়ের কাছে কেন এক পুকুর রক্ত জমা হচ্ছে? চারটে লোক সরে যায় দুদিকে দরজার কাছে। উপুর হয়ে আমি বসে আছি, কিন্তু বসে থাকতে পারছি না। বড় ঘুম, বমি পাচ্ছে, শরীরটা চমকে চমকে উঠছে। পিছন থেকে বাচ্চার মা ডাকছে, চলে এসো, কি বোকার মতো হাঁ করে দাঁড়িয়ে আছো ওখানে? বাচ্চার বাবা চমকে উঠে, তারপর সাবধানে রক্তের পুকুরটা ডেঙ্গিয়ে বাচ্চার মায়ের কাছে যায়। তারপর তারা বোধহয় ফিরে গেল তাদের বাচ্চাটার কাছে। যাবেই তো, বাচ্চাটা ভীষণ কাঁদছে। ট্রেন হুইসেল দিচ্ছিল বারবার, কু কু কু। থেমে আসছে গাড়ি, দুদিকের দরজা খুলে যায়, চারটে লোক নেমে গেল। আমার গলা দিয়ে ঘর ঘর করে একটা শব্দ বের হয়, জিভে সামান্য ফেনা। ধোঁয়াটে চোখেও আমি দেখতে পাই মুখের ফেনার রং লাল। হঠাৎ কামরায় তুমুল হট্টগোল ফেটে পড়ল। কারা চেঁচাচ্ছে, খুন খুন, ডাকাত, বাঁচাও। খুবই ক্ষীণ শোনায় সেই শব্দ। আমার কানে ঝিঝি ডাকছে, ঘন তীব্র একটানা। কয়েকজন আমাকে তুলছে মেঝে থেকে, চোখে জলের ঝাপটা দিচ্ছে, লাভ নেই। সায়ন, তুমি আমার কেউ না। আহ সায়ন, আমি তোমাকে ভুলে গেছি। সায়ন, ছবিটা ফেরত দেবে? আমাদের জোড়া ছবি কারো হাতে পড়লে কি ভাববে বলো তো? তুমি বেঁচে থাকলে এক কথা ছিল, তা যখন হচ্ছে না তখন কেন ওটা রাখবে? দাও, নষ্ট করে ফেলি। আমি ওর কথার যুক্তিযুক্ততা বুঝতে পারি। ছবিটা বের করে ওর হাতে দিয়ে দেই। ও বসে বসে ছিঁড়তে থাকে। লিচু? ওহ, দারুণ মজা। কেন লিচু? দেখুন কতবার হাত বদল হয়ে আমাদের হারমোনিয়াম আবার আমাদের কাছে ফিরে এসেছে। খুশি তো লিচু? ভীষণ। হারমোনিয়াম থাকলে আর কিচ্ছু চাই না, ঘর না, বর না, টাকা পয়সা না। একদিন জ্যোৎস্না রাতে কিন্তু আমাকে তুমি চেয়েছিলে লিচু। লিচু লজ্জায় মুখ ঢাকে, বলে তা ঠিক, তবে গরিবেরা সব সময়ই এটা চায়, ওটা চায়, না পেলেও দুঃখ হয় না আমাদের। আপনি কিছু ভাববেন না, হারমোনিয়াম আমাকে সব ভুলিয়ে দেবে। শিয়রের জানালায় ফুলচোর ডাক দেয়, শুনছেন? ফুলচোর? কলকাতায় কি হলো? সে অনেক কথা। ম্লান মুখে বিষণ্ণ গলায় ফুলচোর বলল, আমাকে চিনতে পারলেন শেষমেশ? না ফুলচোর। বললেন যে সেদিন। ওটা মিথ্যে কথা, আপনি তো কোনোদিন কলকাতায় যাননি। ফুলচোর জানালার গ্রিলে মাথা রেখে ফুপিয়ে ওঠে, আপনি সব জানেন, আপনি সব জানেন। এখন আমার কি হবে? কিচ্ছু হবে না, আমি সান্ত্বনা দিয়ে বলি, আমি কাউকে বলিনি, কোনো দিন বলবো না, ভুলে যাব দেখবেন। ফুলচোর চোখের জল মুছে হাসে, আমি জানতাম আপনি কখনো অত নিষ্ঠুর হতে পারেন না। আপনার মন বড় সুন্দর। লিচুদের হারমোনিয়ামটা নইলে আপনি কিনতেন না। পশুপতিকে বলবেন লিচুদের হারমোনিয়ামটা যেন দিয়ে দেয়। বলবো। এই জানালা এখন কি খুব ফাঁকা ফাঁকা লাগবে আপনার? হোমা, লাগবে না? আমি তো রোজ আসি, যখন আপনি ছিলেন না তখনও। ফাঁকা জানালায় একা একা কত কথা কয়ে যাই। ফাজিল। ফুলচোর তাকায়, চোখে করুণ দৃষ্টি। কোনোদিন বোঝেননি আপনি। বলতে বলতে ফুলচোরের সুন্দর ঠোঁট জোড়া কেঁপে ওঠে। কি বুঝবো? আমি বুঝি শুধু আপনার সে আমাকে মনে পড়ার ভয়ে আসতাম। তবে আমি আসতাম ফুল তুলতে, স্বপ্নাচ্ছন্নের মতো বলে ফুলচোর। আমি চেয়ে থাকি, বুকের মধ্যে ডুগডুগির শব্দ। ফুলচোর অকপটে চেয়ে থেকে বলে, একটা সাদা ফুল, ছোট্ট, সুন্দর। জানি, আজও সেই ফুল তোলা হলো না আমার। পৃথিবীতে তো সেই ফুল আর ফুটবে না কোনোদিন।
প্লিজ। আমি ক্লান্ত বোধ করি। বলে, আপনি তো বাগদত্তা ফুলচোর। খুব জানেন, বোকা কোথাকার। নন? নই। আর সায়ন? পৃথিবীতে আর কেউ আমার মতো অপেক্ষা করছে না আপনার জন্য। শুধু আমি, শুধু একা আমি। কেন ফুলচোর? ওই সুন্দর ছোট্ট সাদা ফুল, ওটা আমার চাই। আস্তে আস্তে গাড়ি থামে, পিছু হাঁটে, আবার জংশন, আবার গাড়ি বদল। চোখের পাতা হিমালয়ের ভার, তবু আমি আস্তে আস্তে চোখ মেলে চাই। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস ফুলচোর এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে তাও কমেন্টে জানাতে পারেন। খুব শীঘ্রই আমরা আরও একটি নতুন গল্প শুরু করতে যাচ্ছি, শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।